ফিজিক্স 2 বইটির চ্যাপ্টার 3 এর গুরুত্বপূর্ণ একটা থিওরি আমরা আজকে সলভ করব। এর মধ্যে হচ্ছে আমি একটু সাজেশন থেকে দেখাই যে আমাদের এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো পড়তে হবে। তো সাজেশনে দেখতেই পাচ্ছেন যে খ বিভাগের যে পড়াগুলো আছে এগুলো আমাকে এক্সট্রা কোনো ক্লাস নিতে হবে না, এগুলো আপনারা নিজেরাই পারবেন আর কি। তো গ বিভাগের প্রশ্ন আছে এখানে আমাদের একটা সংযুক্ত ফলকের মধ্য দিয়ে তাপ পরিবাহের ক্ষেত্রে তাপ প্রবাহের হার নির্ণয় করো, এটা আমাকে দেখাইতে হবে। এরপর হচ্ছে লির পদ্ধতিতে কুপরিবাহী পদার্থের তাপীয় পরিবাহিতা নির্ণয় করো, এটা দেখাইতে হবে। আমি আজকে ক্লাসে এটা দেখাবো, আর নেক্সট পার্টে আমরা হচ্ছে এটা করব। আর দেখেন এখানে হচ্ছে তাপ পরিবাহের গুণাঙ্ক ব্যাখ্যা করো। আহ এটা যদি আমি দেখি, যদি আমার দেখানোর প্রয়োজন হয় তাহলে আমি দেখাবো। আচ্ছা, এটা এটা আমি নেক্সট ক্লাসে এটা দেখাই দিব, তাপ পরিবহন গুণাঙ্ক ব্যাখ্যা করো, ঠিক আছে। ক বিভাগ, হ্যাঁ এটা আমি দেখাই দিব, গ বিভাগের প্রশ্নগুলো আমি দেখাই দিতে হবে আমাকে। তো আজকে আমরা সলভ করবো এইটা। আর এই প্রশ্নটা দেখেন যে এটা হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক ব্যাখ্যা করো, এটা তো আসছিল পরীক্ষায়। তাপ পরিবহন গুণাঙ্ক ব্যাখ্যা করো, তাপ পরিবহন গুণাঙ্ক সংখ্যা দাও, এর মাত্রা সমীকরণ লেখা। এইটা মেবি আসবে না, এটা তো একবার আসছে, তারপরও কেন জানি এখানে এইভাবে দিছে। হ্যাঁ, তো আমরা মূলত এই দুইটাকে ফোকাস করব। এই দুইটা আমরা হচ্ছে পরীক্ষার জন্য পড়বো। আর এইটা এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল এটা, যেটা হচ্ছে কি এর আগে আসছে। তো আমরা এখন দেখি যে লির পদ্ধতিতে কুপরিবাহী পদার্থের তাপীয় পরিবাহিতা নির্ণয়, এই প্রশ্নটা দেখবো। ওকে, তাহলে দেখেন আমি এখানে আপনাদেরকে দেখাই যে লির পদ্ধতিতে কুপরিবাহী পদার্থের তাপীয় পরিবাহিতা নির্ণয় করো, এটা প্রশ্ন। তো প্রশ্নটার জন্য আমাদের অবশ্যই চিত্রটা এঁকে নিতে হবে, ঠিক আছে। তো চিত্রটা আঁকার প্র্যাকটিস করবেন, এবং এই চিত্রটা যদি আপনারা আঁকতে পারেন, এই চিত্রটা যেভাবে আঁকছেন সেটাই হচ্ছে কি এই যন্ত্রের বর্ণনা, বুঝতে পারছেন। চিত্রটা যদি আপনারা আঁকতে পারেন তাহলে যেভাবে আঁকছেন ওই কথাগুলাই কি বর্ণনা। তো বর্ণনাটা আমি একটু সহজ করে আপনাদেরকে বুঝাই দিই। তো আমরা হচ্ছে এখানে লাইন বাই লাইন পড়ি, সাথে এটা বুঝাই দিলেই মেবি ভালো হবে। তো এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি লির পরীক্ষার সাহায্যে কুপরিবাহী পদার্থের তাপীয় পরিবর্তন নির্ণয়ের একটা যন্ত্র। তো এই যন্ত্রের মাধ্যমে আমরা হচ্ছে কূপ কুপরিবাহী পদার্থের তাপীয় পরিবাহিতা নির্ণয় করতে পারবো। এখন দেখেন এখানে হচ্ছে কয়েকটা ব্লক দেখা যাচ্ছে না, এটা একটা চারটা ব্লকের মতো দেখা যাচ্ছে। এরপর দড়ির মতো দেখা যাচ্ছে আর কি, যেগুলাকে দ্বারা এই ব্লক গুলাকে আটকে রাখা আছে। তো আমরা একটু সরাসরি পড়ি, পরে এটা চিত্রটা বোঝার চেষ্টা করি। এই যন্ত্রে তামা বা পিতলের তৈরি একটি বৃত্তাকার চাকতি ডি থাকে। বৃত্তাকার ধাতব চাকতি কি থাকে? ডি থাকে। তো এখানে দেখেন এটা কিন্তু বৃত্তাকার দেখাচ্ছে না, ঠিক আছে। মূলত এটা হচ্ছে এরকম আর কি, মূলত এটা এরকম দেখতে, মূলত এটা এরকম ছিল, হ্যাঁ। কিন্তু আমরা চিত্র আঁকার সুবিধার্থে আমরা হচ্ছে এটাকে এভাবে না লিখে এভাবে লিখবো। এভাবে লিখলে সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যখন বর্ণনা দেব তখন আমরা এটা লিখবো যে এটা কি বৃত্তাকার ধাতব চাকতি ডি থাকে। এখন তিনটি হুকের সাহায্যে, এখানে দেখেন এই যে এটা একটা হুক, এটা একটা হুক, এটা একটা হুক, এই তিনটা হুকের সাহায্যে, তিনটা হুকের সাথে সংযুক্ত তিনটা মোটা ধাতব শিকল, ঠিক আছে। এই যে শিকল শিকল শিকল, এই শিকল শিকল, তো এরকম তিনটা শিকলের সাহায্যে, ধাতব শিকলের সাহায্যে চাকতি আনুভূমিক ভাবে ঝুলানো থাকে, ঠিক আছে। এই যে আনুভূমিক ভাবে কি আছে? ঝুলানো আছে। আনুভূমিক মানে কি, মানে ভূমি বরাবর কি আছে? ঝুলানো আছে। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। কিন্তু বুঝার কিছুই নাই, চিত্র যা আছে, যন্ত্র যেভাবে সেট করা হয়, মূলত এটা কি প্র্যাকটিক্যাল, ঠিক আছে। কিন্তু আমাকে থিওরি হিসেবে পড়াশোনা করতে হচ্ছে। তো এই পর্যন্ত আমরা পড়লাম। এখন দেখেন এই যে ডি চাকতির উপর কুপরিবাহী পদার্থের তৈরি অপর একটি বৃত্তাকার চাকতি এস বসানো থাকে। এই যে এটা কি কুপরিবাহী, এই চাকতি যেটা বসানো আছে এটা হচ্ছে কুপরিবাহী। এর পুরুত্ব সুষম, এর পুরুত্বটা কি সুষম, পৃষ্ঠের ক্ষেত্রফল ডি এর পৃষ্ঠের ক্ষেত্রফলের সমান। মানে এই যে এস এর যে পৃষ্ঠের ক্ষেত্রফল এটা হচ্ছে কি, এবং আর ডি এর পৃষ্ঠের ক্ষেত্রফল, এই দুইটা হচ্ছে কি সমান, এটা বলে দিতে হবে। এখন এস এর উপর একটি ব্লক বি স্থাপন করা হয়। এই এস এর ঠিক উপরে দেখেন আর একটা ব্লক আছে যেটা হচ্ছে কি বি বলা হচ্ছে, বি স্থাপন
থাকে, এতে একটি গর্ত থাকে যাতে থার্মোমিটার T1 ঢোকানো থাকে। এই যে এটা থার্মোমিটার একটা, ঠিক আছে, এই থার্মোমিটার কি থাকে, T1 ঢোকানো থাকে, সেটা বলা হচ্ছে। তো এই পৃষ্ঠের ক্ষেত্রফল এস এর ক্ষেত্রফলের সমান, মানে এই যে এইটার যে পৃষ্ঠের ক্ষেত্রফল আর এস এর যে পৃষ্ঠের ক্ষেত্রফল এটাও কি সমান। বি এর উপর বাষ্প প্রকোষ্ঠ সি থাকে, এই যে বি এর ঠিক উপরে একটা বাষ্প প্রকোষ্ঠ কি থাকে, সি থাকে। ডি চাকতির গর্তে T2 থার্মোমিটার ঢোকানো থাকে, এবং এই যে ডি যে হচ্ছে বৃত্তাকার যে চাকতি, এটার গর্তেও কি থাকে, আর একটা থার্মোমিটার ঢোকানো থাকে, যেটাকে নাম দিলাম আমরা T2, ঠিক আছে, T2 ঢোকানো থাকে। এবং এই যে সি যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠের হচ্ছে দুইটা আবার জায়গা থাকে, একটা মানে বাষ্প আমরা পরিচালনার জন্য, একটা হচ্ছে বাষ্প আমরা হচ্ছে ইনপুট দেওয়ার একটা হচ্ছে জায়গা থাকে, আর একটা কি আউটপুট, ঠিক আছে, মানে একটা হচ্ছে কি বাষ্প প্রবেশের রাস্তা আর একটা কি নির্গমনের রাস্তা থাকে। তো এই পর্যন্ত আমাদের হচ্ছে কি এই চিত্রের বর্ণনা শেষ। ওকে, এখন এই যন্ত্র কিভাবে কাজ করে কার্যপদ্ধতিটা দেখবো। তো আপনারা কি করবেন, যখন হচ্ছে পরীক্ষার খাতায় লিখবেন তখন এই চিত্রটা হচ্ছে প্রথমে দিয়ে নিতে পারেন, প্রথমে উপরে উপরে দিয়ে যন্ত্রের বর্ণনা দিতে পারেন, দিলে আপনারা হচ্ছে এই চিত্র দেখে দেখে সহজে লিখতে পারবেন আর কি, কোনটা কি, ঠিক আছে। প্রথমে চিত্রটা আঁকলেন, আঁকে BSD মানে যেগুলা যেভাবে চিহ্নিত করা দরকার করে যদি খাতার উপরে থাকে, এরপরে লিখবেন যে লি এর পরীক্ষার সাহায্যে কুপরিবাহী পদার্থের তাপীয় পরিবাহিতা নির্ণয়ের যন্ত্র, এটা দিয়ে নিচে কি যন্ত্রের বর্ণনা দিলেন, নিচে যন্ত্রের বর্ণনা দিয়ে এরপরে কি কার্যপদ্ধতি লিখবেন, ঠিক আছে। তো কার্যপদ্ধতিটা এখন আমরা একটু দেখি কার্যপদ্ধতি কিভাবে কাজ করে। যে প্রথমত এই যে আমাদের হচ্ছে সি যে বাষ্প প্রকোষ্ঠ, সি যে বাষ্প প্রকোষ্ঠ, এই বাষ্প প্রকোষ্ঠে আমরা হচ্ছে বাষ্প পরিচালনা করব। তো বাষ্প যদি আমরা পরিচালনা করি, বাষ্প যদি পরিচালনা করি তাহলে কি হবে, বাষ্প সাপোজ ধরেন যে এই দিক থেকে আমরা পরিচালনা করব। তো পরিচালনার ক্ষেত্রে এই যে আমাদের যে প্রকোষ্ঠ, এটার সাথে তো এটা হচ্ছে সংযুক্ত আছে, এর মধ্যে এটা তো ধাতব পাত, তাই না, এটা হচ্ছে ধাতব পাত। তো সাপোজ ধরেন যে এরকম ধাতব পাত এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এটা যদি কোনোভাবে গরম হয়, তাপ যদি দেওয়া হয়, সেক্ষেত্রে এটা থেকে তাপ এটাতে আসবে, এটা থেকে তাপ কি এটাতেও আসবে, তাই না। তো এটাতে যদি আমরা হচ্ছে বাষ্প পরিচালনা করি, বাষ্প মানে কি, বাষ্পের অবশ্যই একটা তাপ থাকবে। যেমন আমরা হচ্ছে পানি মূলত হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি থাকে, আমাদের হচ্ছে বরফ পাওয়া যায়। এরপরে যখন হচ্ছে জিরো, সরি মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, তাই না। তো পানিকে যখন আমরা কি করি, পানিকে যখন আমরা হিট দেই, ঠিক আছে, পানিকে যখন আমরা হিট দেব, তখন কি হবে, পানিকে যদি আমরা হিট দেই, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হবে, বাষ্পে পরিণত হবে। তো যখন এই যে 100 ডিগ্রিতে যখন আমরা উন্নতি করব তাপমাত্রাটা, তখনই তো বাষ্প সৃষ্টি হচ্ছে। সেই বাষ্পটাকে যদি আমরা একে এই সি প্রকোষ্ঠ যদি পরিচালনা করি, সেক্ষেত্রে এই দিক দিয়ে নির্গমন হবে, কিন্তু নির্গমন হইতে হইতে তো এখানে যে তাপটা যাচ্ছে সেই তাপটা নিচের দিকেও আসবে, ঠিক আছে। তো যদি নিচের দিকে আসে, সেক্ষেত্রে কি প্রথমে এখানে আসবে, এরপর এখানে আসবে, এখানে আসবে, তাহলে প্রথমের দিকে তাপ কি পাবে, বৃদ্ধি পাবে। এবং একটা সময় যায় কি হয় বলেন তো, আমরা আগে থেকেও জানি, 9-10 পড়ছি তাপীয় সাম্যাবস্থা যেটা, যে কি সবগুলা তাপ একটা সময় আসে কি হবে, সমান হবে, ঠিক আছে। এবং তাপ কিন্তু শেষে যে ডি যেটা আছে, এখান থেকে কি কিছু তাপ নির্গত হবে, আবার নিচের দিকে আসবে। কিন্তু এটা হইলেও কি হবে, এই সবগুলা তাপমাত্রা কি থাকবে, সমান থাকবে, তাই না। যতক্ষণ সমান না হবে ততক্ষণ তো এটা হচ্ছে নিচে হচ্ছে তো নির্গত হবে না তাপটা। তো এরপরে যদি আমরা এক্সট্রা আরো তাপ প্রয়োগ করি, যেমন আরো যদি 5 ডিগ্রি তাপ দেই, তাহলে ওই 5 ডিগ্রি তাপটাই কি এখানে নির্গত হবে, কিন্তু এগুলোর তাপ কি থাকবে তখন, স্থিতি অবস্থায় থাকবে। আশা করি বুঝতে পারছেন। তো সে কথাগুলো এখানে বলা হবে আর কি, যে বাষ্প প্রকাশের মধ্যে দিয়ে বাষ্প চালনা করা হয়, ফলে BSD এর চাকতির তাপমাত্রা কি থাকে, প্রথমে ক্রমশ বৃদ্ধি পাইতে থাকে, এবং কিছুক্ষণ পরে এই তাপমাত্রা কি থাকবে, স্থির অবস্থায় পৌঁছাবে। এমতো অবস্থায় এমতো অবস্থায় T1 T2 থার্মোমিটারের পার্ট, এই যে আমরা হচ্ছে থার্মোমিটার ঢুকাইছি এই দুইটাতে, আর এটাতে হচ্ছে এরকম, তো এটাতে তো থার্মোমিটার নাই। এমতো অবস্থায় কি হবে, যদি আমরা থার্মোমিটারের পার্ট নিব এই অবস্থায়, ঠিক আছে, এই অবস্থায় থার্মোমিটারের পার্ট নেব। তো পার্ট নিয়ে যখন নিব, এই পার্ট আমরা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর নিব আর কি। তো এটা নিচে আসবে যে বিকিরণ জনিত তাপ, এই যে এখানে কি আছে,
এই যে এখানে আসে যখন তাপ আসছে, যখন এটা থেকে কিছু তাপ কি হবে, বিকিরণ হবে। বিকিরণ জনিত তাপ ক্ষয় নিয়ন্ত্রণের জন্য ডি চাকতির উপর থেকে, এই ডি চাকতির উপর থেকে এই যে যে তিনটা আমাদের হচ্ছে কি আছে, ব্লক আছে, এই তিনটাকে আমরা হচ্ছে সরাই নেব একদম, সবগুলাকে সরাই নিয়ে শুধু ডি যেটা আছে এটা থাকবে। সি মানে এস বি এবং সি সরিয়ে ফেলা হয় এবং একটি অগ্নিশিখার সাহায্যে আমরা কি করব, এই অগ্নিশিখার সাহায্যে আমরা কি করব, এই অগ্নিশিখার সাহায্যে এই ডি এর তাপমাত্রা বৃদ্ধি করব। এবং সেটা বলছে যে অগ্নিশিখার সাহায্যে ডিএ এমন ভাবে উত্তপ্ত করা হয় যাতে তাপমাত্রা T2 এর মান 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আগে যেটা ছিল ওটা থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হয়। এখন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর T2 এর থার্মোমিটারের তাপমাত্রা আমরা আবার কি করব, পাঠ নিব। ঠিক আছে, তো এটা মূলত প্র্যাকটিক্যাল টাইপের পড়াশোনা, যদি আমাদের থিওরি, এখন থিওরিতে গেলেও এটা একটু বুঝে শুনে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো খুব কঠিন না, কিন্তু চিত্রটা যদি আঁকতে পারেন আর এটা দুই একবার মনে হয় রিডিং করলে আপনারা এটা লিখতে পারবেন। তো টি2 তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়, এটা হচ্ছে কি যখন তাপ দেবো এই অবস্থায় নিয়ে যাব তাপমাত্রা। এরপরে কি পাঠ নিতে হবে, অতঃপর সময় বনাম তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করা হবে। আর লেখচিত্র হতে এই যে এখানে একটা সূত্র, এর মানটা নির্ণয় করতে হবে, মূলত এর মানটা নির্ণয় করতে হবে। এখন আমরা লেখচিত্রটা দেখি একটু। লেখচিত্রটার আমরা কি করব, যে আনুভূমিক বরাবর সময় নিব, আর উল্লম্ব বরাবর হচ্ছে আমরা কি নেব, তাপমাত্রা নেব। তাহলে টি, আর এদিকে কি নেব, থিটা। ঠিক আছে, তো এখানে দেখেন ডি থিটা ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল কি লেখা আছে, যে ট্যান ফাই। ঠিক আছে, তো এই ফাই কোণ উৎপন্ন করার জন্য আমরা কি করব, এই যে যে রেখাটা আছে আমরা পাইলাম। আচ্ছা, এই রেখাটা আমি একটু বুঝাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই রেখাটা এমন কেন হয়েছে। ঠিক আছে, এমন কেন হয়েছে আমরা একটু আগে পড়লাম না, যদি আমরা এদিকে সময় নেই, এদিকে সময় আর এদিকে যদি তাপমাত্রা নেই, তো তাপমাত্রা এখানে কি তাপমাত্রা এদিকে বাড়ছে তাই না, তাপমাত্রা এদিকে বাড়ছে আর সময় কি এদিকে বাড়ছে। তো প্রথমের দিকে যখন তাপমাত্রা আমরা হচ্ছে যখন বাষ্প যখন আমরা পরিচালনা করলাম, তখন কি হয়েছিল, তাপমাত্রা কি বৃদ্ধি পাইছিল না, পরবর্তীতে এক সময় আসে কি, মানে স্থির অবস্থায় গেছে, সাম্য অবস্থায় যাবে একটা সময়, কিন্তু একটা সময় কি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইতে পাইতে কি তাপ কমবে, কমতে কমতে এক সময় আসে কি সাম্য অবস্থায়। যে কারণে শুরুর দিকে যে সময়, এই সময়ে কি তাপমাত্রা হাই, এরপরের সময় তাপমাত্রা কম, সময় বেশি, একটা এবং একটা সময় আসে কি সাম্য অবস্থায় পৌঁছায়। যে কারণে এই যে আমাদের চিত্রটা কি হয়েছে, রেখাটা এরকম হয়েছে। এখন এখান থেকে দেখেন যে আমাদের এই যে এখানে কি আছে, ট্যান ফাই আছে, তো এই ফাই এর জন্য আমাদেরকে একটা কোণ তৈরি করতে হবে। এই কোণ তৈরি করার জন্য আমরা কি নিব, আর একটা রেখা নিব এই পর্যন্ত, মূলত এই কোণটা হবে কি ফাই কোণ। ঠিক আছে, এবং এই যে এই রেখাটার সাথে এই রেখাটা যেখানে হচ্ছে মিলিত হইলো, একবারে টার্নিং পয়েন্ট যেখানে মিলিত হয়েছে, সেখান থেকে আমরা একটা লম্ব টানবো, এই বিন্দুটা নিব, নাম দিলাম পি, এবং এই বিন্দুটার নাম দিলাম এন। ঠিক আছে, এবং এখানকার এই বিন্দুটার নাম দিলাম আমরা এল। ওকে, তো এইটা মূলত ফাই কোণটা নেওয়ার জন্য এখানে, এটার জন্য আমরা এটা করলাম। এখন আমরা যখন হিসাব করব, হিসাব করার সময় আমরা একটা কাজ করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন ট্যান ফাই মানে কি, ট্যান থিটাই ধরতে পারি। ঠিক আছে, তো এই ট্যান ফাই এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, তো ট্যান থিটার আমরা কি সূত্র জানতাম, ট্যান থিটা ইকুয়াল আমরা জানতাম কি, লম্ব ভাগ ভূমি, তাই না, লম্ব ভাগ কি ভূমি। তো এই লম্ব ভাগ ভূমি, তাহলে এখানে লম্ব কোনটা, পি এন, তার মানে আমরা ট্যান ফাই ইকুয়াল আমরা কি লিখতে পারবো, পি এন ডিভাইডেড বাই কি ভূমি এন এল, এন এল। তার মানে আমরা যখন হিসাব করব, এই হিসাবে ডি থিটা ডিভাইডেড বাই ডিটি, এটার পরিবর্তে আমরা সরাসরি কি লিখতে পারবো, পি এন ডিভাইডেড বাই এন এল। ঠিক আছে, তো আমরা এখন হিসাবে যাই, হিসাব করলে আমাদের এই থিওরামটা শেষ। এখন হিসাবের জন্য আমরা হচ্ছে এই কথাবার্তাগুলো আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, মূলত প্র্যাকটিক্যাল টাইপের পড়াশোনা। তো ওই যে আমাদের থার্মোমিটার T1, এটার পার্ট আমরা হচ্ছে ধরে নিলাম, T1 এর জন্য থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 এর জন্য থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড। পরীক্ষাধীন চাকতির বেদ, তো এই বেদ কথাটার সাথে আপনারা আগে থেকে হয়তো বা পরিচিত কিনা জানি না। এই বেদ মানে কিন্তু প্রস্থ। ঠিক আছে, প্রস্থ, এই বেদ মানে কি প্রস্থ। তাহলে এই যে পরীক্ষাধীন চাকতির প্রস্থ বা বেধ, এটা হচ্ছে D সেন্টিমিটার ধরে নেওয়া হয়েছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা A বর্গ সেন্টিমিটার ধরলাম, এবং তাপীয় পরিবাহক এটাকে আমরা ধরলাম K,
আর ডি ফলকের আপেক্ষিক তাপ, এটাকে ধরলাম আমরা এস, চাকতির ভর এম গ্রাম। ঠিক আছে, তো এই কথাগুলো কিন্তু আপনাদেরকে এখন মনে রাখতে হবে, এই কথাগুলো ধরে নিতে হবে। ঠিক আছে, যে এগুলো আমরা ধরি এখন। ধরার পরে আমরা কি করব, পরীক্ষাধীন চাকতির মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে পরিবাহিত তাপ, পরীক্ষাধীন চাকতির মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে পরিবাহিত তাপ কিউ ইকুয়াল, এটা হচ্ছে সূত্র, এটা লেখা যায়। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে এই যে আরেকটা থিওরাম আছে না এখানে, এই যে দেখেন থিওরাম হচ্ছে এই যেটা, সংযুক্ত ফলকের মধ্য দিয়ে তাপ পরিবহনের ক্ষেত্রে তাপ প্রবাহের হার নির্ণয়, এই থিওরামটা আমরা যখন করব তখন এটা প্রমাণ পাবো আর কি, যে এই কিউ ইকুয়াল এটা লেখা যায়, এটা প্রমাণটা আমরা ওই প্রশ্নটাতে করব। ঠিক আছে, তো এটার প্রমাণ তো এখানে দেখার দরকার নাই, ওইটার থেকে এই প্রমাণটা আসবে, এটা সূত্র হিসেবে আপনাদের মাথায় রাখতে হবে। এখন এটা কিভাবে আসে, এটা আমরা ওই প্রশ্নটা যখন সমাধান করব তখন বুঝতে পারবেন যে এটা লেখা যায়, যে কি ইকুয়াল কি, কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই ডি, এটা সমীকরণ নাম্বার আমরা 1 দেব। এরপরে আবার আমরা লিখতে পারবো যে ডি চাকতি থেকে প্রতি সেকেন্ডে হারানো বিকিরণ তাপ, এটা আমরা লিখতে পারবো, ওইটা যখন করবো তখন বুঝতে পারবো আর কি, যে কিউ ইকুয়াল এম এস ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। ঠিক আছে, এখন ওই যে একটা সময় আসে, মানে এই যে আমি বললাম না, এরকম যখন চাকতিতে হচ্ছে তাপ যখন উপর থেকে আসতেছে, তাপীয় একটা সময় আসে, তাপীয় সাম্যাবস্থায় যাচ্ছে, যাওয়ার পরে, আচ্ছা, যাওয়ার পরে এই যে এটা আবার কি হচ্ছে, এখান থেকে তাপ হারাবে না, কি পরিমাণ তাপ হারাবে, মানে এক সাম্যাবস্থায় আসার পরে আমি যদি আবার হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমি আবার প্রয়োগ করি, তো আবার যখন প্রয়োগ করব তখন কি হবে, এই তাপীয় সাম্যাবস্থা বজায় রাখার জন্য এই যে 5 ডিগ্রি যে সেন্টিগ্রেড তাপমাত্রা এক্সট্রা প্রয়োগ হচ্ছে, ওই এক্সট্রা প্রয়োগ তাপমাত্রা কিন্তু নির্গত হবে, নির্গত হয়ে কি পরস্পর সবাই কিন্তু সাম্যাবস্থায় থাকবে তাপমাত্রাটা। তো একটা সময় গিয়ে আমরা কি বুঝতেছি, যে হারানো বিকিরণ তাপ যেটা, ওইটা ইকুয়াল কি এটা হচ্ছে। ঠিক আছে, যে কারণে আমরা 1 আর 2 কিন্তু ইকুয়াল লিখতে পারি, যে 1 ও 2 হতে পাই, যে এটা ইকুয়াল এইটা। ঠিক আছে, যে কিউ ইকুয়াল এটা, কিউ ইকুয়াল এটা। ঠিক আছে, এটা লিখতে পারি আমরা। ওকে, এখন কিউ ইকুয়াল কিউ। ঠিক আছে, কিউ ইকুয়াল কিউ, বা কিউ এর মান এইটা, আবার কিউ এর মান কি এটা, অতএব এইটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে আমরা এটা লিখলাম। লেখার পরে এখান থেকে যে এই যে কে আছে, এই কে টাকে রাখে বাকিগুলা যদি আমরা হচ্ছে এ পাশে পার করে দেই, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখেন আমাদের তাহলে এই যে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটা হচ্ছে কি আসবে, এটার সাথে উপরে গুণ অবস্থায় আছে, এ পাশে আসলে ভাগ হবে, তাহলে ভাগ হবে কিসের সাথে, ডিটির সাথে, তাহলে এটা এ পাশে আসলো। আর এখান থেকে এই যে এম এস ডি থিটা, এটার সাথে আর কি আছে, আবার ডি আছে, তাহলে এম এস ডি আর সাথে কি ডি থিটা, এটাকে আমরা সমীকরণ নাম্বার 3 দিলাম। ঠিক আছে, তো এখন দেখেন আমরা এই যে একটু আগে দেখে আসলাম, যে লেখচিত্র থেকে আমরা কি পাইছি সূত্র, যে ডি থিটা ইকুয়াল টেন ফাই, মানে ডি থিটা ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টেন ফাই। তো এই টেন ফাই এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, পি এন ডিভাইডেড বাই এন এল। তো এই যে এইটা আমরা এখন এই সমীকরণ 3-এ বসাবো। ঠিক আছে, সমীকরণ 3-এ বসাবো। কোথায় বসাবো, এই যে ডি থিটা আর ডিটি, এটাকে যদি আমরা আলাদা ভাবে নেই, সেই জায়গাতে আমরা কি বসাবো, এই যে পি এন ডিভাইডেড বাই এন এল বসাবো। আমি একটু যদি আপনাকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আমরা এইটা থেকে মনে করেন যে এই জায়গাটাকে আলাদা হবে এটার সাথে গুণ। ঠিক আছে, এই জায়গাটা না লিখে যদি আপনারা এইভাবে লেখেন, যে ডি থিটা ডিভাইড বাই ডিটি, আপনারা বুঝতে পারছেন বিষয়টা আর কি, যে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ডি থিটা ডিভাইড বাই ডিটির পরিবর্তে আমরা লিখতে পারবো টেন ফাই, অথবা কি টেন ফাই এর পরিবর্তে আমরা আবার লিখতে পারবো কি পি এন ডিভাইডেড বাই এন এল। তো যে কারণে এই যে এম এস ডি, এই যে এম এস ডি আর ডিভাইড বাই এ থিটা ওয়ান মাইনাস থিটা টু গুণন কি পি এন ডিভাইডেড বাই এন এল, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। আর এটা কি কে, আর এটাই হচ্ছে কি তাপীয় আহ আমরা যেটা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করলাম, সেটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা শেষের যে লাইনটা আছে ওই লাইনটা চাইলে হচ্ছে লিখে দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এইটাই এই পর্যন্ত আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা নেক্সট পার্টে আমরা হচ্ছে এই যে প্রশ্নটা আছে 2015 সালে যেটা আসছিল, সংযুক্ত ফলকের মধ্য দিয়ে তাপ পরিবাহের ক্ষেত্রে তাপ প্রবাহের হার নির্ণয় করা, এটা আমরা শিখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্ষের নন মেজর ফিজিক্স 2 বইটির চ্যাপ্টার 3 আমরা করছিলাম, এই চ্যাপ্টার আমরা আগে একটা প্রশ্ন দেখছি, আজকে আমরা আরেকটা প্রশ্ন দেখবো।
প্রশ্নটা হচ্ছে সংযুক্ত ফলকের মধ্য দিয়ে তাপ পরিবহনের ক্ষেত্রে তাপ প্রবাহের হার নির্ণয় করো। তো এটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে, এটা হচ্ছে 2015 সালে আসছিল আর কি। বড় প্রশ্ন, গ বিভাগে আসলে আসতে পারে আর কি প্রশ্নটা, হ্যাঁ। তো এটা একবারই আসছে 2015 সালে, তো এবারও আসার সম্ভাবনা আছে, তাই প্রশ্নটা আজকে ক্লাসের সাথে সাথে একটু দেখে নেবেন, সাথে নোট করবেন, তাহলে সুবিধা হবে। আর ফিজিক্স টুতে এমনি কম প্রশ্ন পড়তে হবে, মূলত মোটামুটি হচ্ছে 15 থেকে 16টা প্রশ্ন কভার করলেই সবগুলাই কমন পাবেন, বুঝতে পারছেন? এই জন্য এই 15 থেকে 16টা প্রশ্ন একটু এখন থেকে ভালো করে পড়বেন, কারণ ফিজিক্স ওয়ান পরীক্ষার পরে ফিজিক্স ওয়ানের আগে আপনারা হচ্ছে 15 থেকে মিনিমাম 15 থেকে 20 দিন বন্ধ পাবেন, কিন্তু ফিজিক্স টু এর আগে হয়তো বা একদিন অথবা হচ্ছে 2 দিন, ঠিক আছে? এই 1 থেকে 2 দিনের উপর বন্ধ দিবে না। তো এই কারণে প্রশ্নগুলা একটু আগে থেকেই ঝালাই করে রাখতে হবে, যাতে করে পরীক্ষার আগে ওই 1-2 দিনের মধ্যে কভার করা যায়। আর যেহেতু এগুলা থিওরিক্যাল টাইপের প্রশ্ন, সব মুখস্থই রাখতে হবে আর কি, ঠিক আছে? এই জন্য এখন থেকে পড়াশোনাগুলো একটু কমপ্লিট করে রাখেন। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, সংযুক্ত ফলকের মধ্যে দিয়ে তাপ পরিবহনের ক্ষেত্রে তাপ প্রবাহ হার নির্ণয় করা। তো কয়েকটা স্টেপে মনে রাখার চেষ্টা করো। প্রথমে আমরা বর্ণনা দিব, এরপর হিসাবে আসবো। তো বর্ণনার আগে আমরা হচ্ছে একটু এই চিত্রটা দেখবো আর কি। তো এটা একটা হচ্ছে কি সংযুক্ত ফলক, ঠিক আছে? একটা ফলক, এই ফলককে আমরা হচ্ছে একটা সেপারেট করছি আর কি, সংযুক্ত ফলক অর্থাৎ দুইটা পার্ট করছি। এটা একটা পার্ট, আর বি একটা পার্ট, আর একটা কি পার্ট, সি একটা পার্ট, ঠিক আছে? এখান থেকে এটা একটা ফলক, এটা এখান থেকে এটা একটা, আমরা দুইটা পার্টে বিভক্ত করছি। তো মোটামুটি এটা হচ্ছে চিত্রটা যেভাবে আঁকতে হবে, এই চিত্রটাই মোটামুটি বর্ণনা। তো বর্ণনাটা পড়লে এটা বুঝতে পারবো আর কি, এরপরে আমরা হিসাবে আসবো। তো দেখেন, প্রথমে আসি যে ধরা যাক সমতল পৃষ্ঠযুক্ত দুইটি ফলক, এই যে যে চিত্রটা দেখাইলাম একটু আগে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, ঠিক আছে? বি ও সি পরস্পর সংস্পর্শ রাখা আছে, এই দুইটা ফলককে কি করা আছে, পরস্পর সংস্পর্শে রাখা আছে। এখন বি ফলকের পুরুত্ব, পুরুত্ব বি ফলকের পুরুত্ব, ঠিক আছে? এখান থেকে এটার পুরুত্বটা মানে মোটা অংশটা, এটা হচ্ছে x1, এবং এটা হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ককে আমরা হচ্ছে ধরবো হচ্ছে k1 দ্বারা, এবং সি ফলক এটার হচ্ছে পুরুত্ব x2, এবং এর হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ককে বলবো আমরা হচ্ছে k2, ঠিক আছে? তো এখানে দেখেন, সেটা বলা হয়েছে যে বি ফলকের পুরুত্ব x1 এবং হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক, এই জায়গাটা কাটা হবে, তাপ পরিবহন গুণাঙ্ক k1। তো তাপ পরিবহন গুণাঙ্কটা কি বলেন তো? তাপ পরিবহন গুণাঙ্ক কাকে বলে? তাপ পরিবহন গুণাঙ্ক হচ্ছে মানে অণু তার অবস্থানের পরিবর্তন না করে, একটা অণু এরকম আছে, এরকম অনেকগুলো অণু আছে, এরা হচ্ছে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না, হ্যাঁ, কিন্তু এর সাথে যে আর একটা অণু আছে, এরা হচ্ছে তাপ গুলা নিজেদের সংস্পর্শে থেকে এক অণু থেকে আরেক অণুতে হচ্ছে তাপ পরিবহন করবে, তাপ সঞ্চালিত হবে, কিন্তু এই অণুগুলোর অবস্থানের পরিবর্তন হবে না। এটাকে বলা হয় তাপ পরিবহন গুণাঙ্ক। এবং এই তাপটা আবার হচ্ছে কি হয়, উচ্চতর স্থল থেকে শীতলতম স্থলের দিকে কি হয়, প্রবাহিত হয়, ঠিক আছে? এটাই হচ্ছে কি তাপ পরিবহন গুণাঙ্ক। তাহলে আবারও বলি, তাপ পরিবহন গুণাঙ্কটা কি জিনিস, যে অণু তার অবস্থানের পরিবর্তন না করে, যদিও এটা লাগবে না এখানে, তারপরও কথাটা আসছে যে কারণে আমি বলতেছি, অণু তার অবস্থানের পরিবর্তন না করে তাপের পরিবর্তন পরিবর্তন হবে আর কি, এক জায়গা থেকে আরেকজন জায়গাতে পরিবহন হবে, এটা হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক। তো যখন আমরা বি ফলকের ক্ষেত্রে বলতেছি, তখন হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ককে আমরা হচ্ছে k1 বলবো, এবং এর পুরুত্বকে x1 বলবো। সি ফলকের পুরুত্বের ক্ষেত্রে আমরা x2 ধরছি, এবং তাপ পরিবহন গুণাঙ্ককে আমরা হচ্ছে k2 দ্বারা প্রকাশ করব। এখন এই বি ফলকের বাম পৃষ্ঠকে উত্তপ্ত করি, যদি আমরা এই যে বি যেটা ফলক, এই বাম পৃষ্ঠকে যদি আমরা উত্তপ্ত করি, সাপোজ এখানে আমরা হচ্ছে কি দিচ্ছি, তাপ দিচ্ছি, ঠিক আছে? তো তাপ দিলে কি হবে, এই তাপটা এক সময় এই যে অণুগুলা কি নিজেদের অবস্থান পরিবর্তন করবে না, কিন্তু এই যে যখন আমরা এই জায়গা থেকে আমরা তাপ প্রয়োগ করব, তখন এখানকার যে অণুগুলা থাকবে, প্রথমে এই অণুগুলা কি হবে, উত্তপ্ত হবে, তাই না? উত্তপ্ত হয়ে এরপরের অণুতে তাপ ছড়াবে, এরপর হচ্ছে কি, তারপর এভাবে এভাবে একটা সময় এসে কি হবে, এই যে সি যে হচ্ছে ফলকটা আছে, এই সি ফলকটা তো বি ফলকের সংস্পর্শে রাখা আছে, তাই কি না? তো সি ফলকের যদি সংস্পর্শে রাখা থাকে, সেক্ষেত্রে কি হবে, এই সি ফলককেও এক সময় আসে কি হবে, তাপ এখান থেকে বি থেকে সিতেও আসবে। এটা আপনারা বড় হয়েছেন, বুঝতে পারতেছেন। এবং একটা সময় গিয়ে গিয়ে কি হবে,
তাপ আলটিমেটলি নির্গত হওয়া শুরু করবে, কারণ এই জায়গা যখন হচ্ছে কি তাপ আর এখানকার তাপ যখন সমান হবে, তখন এই যে বাইরে যে ফাঁকা স্থান আছে কিংবা শূন্য স্থান কিংবা এই শীতলতম যে স্থানগুলো আছে সেদিকে কি হবে, তাপ প্রবাহিত হওয়া শুরু করবে, তাই না? তো সে কথাগুলো এখানে বলছে যে বি ফলকের বাম পৃষ্ঠে যখন তা উত্তপ্ত করব আমরা করলে তাপ সংযুক্ত দেওয়াল অতিক্রম করে সি ফলকে প্রবেশ করবে, একটা সময় কি সি ফলকে প্রবেশ করবে, এবং ডান পৃষ্ঠ হতে, এই যে এটা ডান পৃষ্ঠ, এখান থেকে কি হবে, তাপ নির্গত হবে এবং ফলকের বিভিন্ন স্তরে তাপীয় স্থিতি অবস্থার সৃষ্টি হবে। তাপীয় স্থিতি অবস্থা কি? স্থিতি অবস্থা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে তাপ যখন এটা একটা যদি বস্তু হয়, এটা যদি একটা বস্তু হয়, এবং তাপ যদি এই দুইটা বস্তুর মধ্যে কি হয়, সঞ্চালিত হয়, তো একটা সময় গিয়ে কি হবে, তাপ স্থির হয়ে যাবে, মানে এইটার তাপ এবং এটার তাপ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে? এটা বিভিন্ন পয়েন্টে কি হয়, এই স্থিতি অবস্থার সৃষ্টি হয়। এখন বি ফলকের বাম পৃষ্ঠের তাপমাত্রাকে আমরা হচ্ছে θ1 এবং দুই ফলকের সংযুক্ত তলের, এই যে এটা একটা ফলক, এটা একটা ফলক, এই ফলকের সংযুক্ত যে তল, এই এটার তাপকে আমরা হচ্ছে থিটা ধরবো, ঠিক আছে? এবং সি ফলকের তাপটাকে আমরা ধরবো θ2। সেটাই বলছে যে সংযুক্ত তলের তাপমাত্রা হচ্ছে থিটা এবং সি ফলকের ডান পৃষ্ঠের তাপমাত্রা θ2। ফলক দুইটির ক্ষেত্রফল এ যদি হয়, সেক্ষেত্রে এখন আমরা কথাগুলো বলবো। তাহলে এই যে এই চিত্রটা যদি আঁকতে পারেন, সেক্ষেত্রে এই বর্ণনা কিন্তু আপনারা ইজিলি দিতে পারবেন। তাহলে আমি এখন পড়ে দিলাম, আপনারা আরেকবার যদি পড়েন তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আসেন আমরা হচ্ছে হিসাব নিকাশে আসি। মোটামুটি আমরা হিসাব নিকাশ গুলা করলে আমাদের হচ্ছে এই থিওরিটা পড়া শেষ হয়ে যাবে। তো এখানে একটু বিস্তারিত করা আছে, হ্যাঁ, আপনাদের সাজেশনে কিংবা বই একটু শর্ট করে করে দেওয়া আছে, তো বিস্তারিত আপনারা করবেন, এটা হচ্ছে বেটার হবে আর কি, মনে থাকবে ভালো এবং পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। তো বি ফলকের মধ্য দিয়ে প্রবাহিত তাপ, যখন বি ফলকটা ছিল আমাদের, এই যে এখানে দেখেন বি ফলকের মধ্য দিয়ে প্রবাহিত তাপ θ1, এই θ1 ইকুয়াল আমরা লিখতে পারবো যে k1 a θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইডেড বাই x1, ঠিক আছে? তো এটা আমি কি বললাম যে লিখতে পারবো, তো লিখতে কিভাবে পারবো সেটা আপনাদেরকে একটু দেখানো দরকার, আমি একটু পরে দেখাই নিয়ে আসতেছি, হ্যাঁ, যে এটা কিভাবে লেখা যায়। আর সি ফলকের মধ্য দিয়ে প্রবাহিত তাপ θ2 ইকুয়াল আমরা লিখবো যে θ2 এর জন্য, θ1 এর জন্য লিখছি k1 θ1 মাইনাস থিটা, ঠিক আছে? তো এখানে যে সংযুক্ত ফলক ছিল আমাদের, সংযুক্ত ফলক ছিল, তো এই এরকম ধরুন যে পৃষ্ঠ, আচ্ছা এটা একটু মাঝখানে দিই আমরা, ঠিক আছে? তো এই পৃষ্ঠের জন্য আমরা তাপটা ধরছি কি, তাপমাত্রা ধরছি θ1, এই পৃষ্ঠের জন্য হচ্ছে θ2, আর মাঝখানের যে সংযুক্ত স্থান, এই জায়গাটার জন্য আমরা ধরছি কি, থিটা, ঠিক আছে? তো বি ফলকের মধ্য দিয়ে যখন তাপ প্রবাহিত হচ্ছে, তখন এই যে থিটা থেকে, θ1 থেকে θ2 বাদ, আবার যখন আমরা হচ্ছে θ2টা বের করব, তখন কি হবে, এই যে থিটা থেকে θ2 বাদ, ঠিক আছে? এই যে থিটা থেকে θ2 ইন্টু টি ডিভাইডেড বাই, প্রথমটার জন্য পুরুত্ব x1, দ্বিতীয়টার জন্য পুরুত্ব কি x2, আর এ তো হচ্ছে কি ক্ষেত্রফল। তো এটা কিভাবে আসে আমরা একটা সম্পর্কের মাধ্যমে দেখে আসবো এখন, ওটা দেখে আসলে বাকি বাদ বাকি কাজটা আমরা হচ্ছে খুব সহজে দেখবো আর কি। আর এটা যদি আপনারা এমনি মাথায় তো রাখবেনই, তবে ওটা কিভাবে হয় শুধু সেটা একটু আমরা কয়েকটা সম্পর্ক থেকে দেখবো। সাপোজ ধরেন যে এটা একটা বস্তু, এখানে হচ্ছে তাপ আছে, এর তাপের হচ্ছে তাপ হচ্ছে অনেক পরিমাণে, এটার মধ্যে তাপ আছে, ঠিক আছে, এই বস্তুটাতে। আর এখানে আমাদের কি আছে, একটা বড় বস্তু আছে। তো তাপ কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, উচ্চতা ও ও উচ্চ তাপমাত্রার স্থান থেকে শীতল তাপমাত্রার স্থানের দিকে যায়, তাই না? তো এই এখানে হচ্ছে তাপের পরিমাণ অনেক বেশি, তাপমাত্রার পরিমাণ অনেক বেশি, এটাতে কম। তো কি হবে, এই যে এর ক্ষেত্রফল কি, এর ক্ষেত্রফল কম, এর ক্ষেত্রফল হচ্ছে বেশি। তো কম ক্ষেত্রফল যখন ছিল, এর তাপ হচ্ছে অনেক বেশি। তো এখান থেকে তাপ যদি আমরা হচ্ছে বের করার কোনো পদ্ধতি বের করি, সেক্ষেত্রে খুব দ্রুত কি হবে, তাপটা ছড়িয়ে যাবে, ঠিক আছে, বেশি ক্ষেত্রফলের দিকে। তাহলে আমরা লিখতে পারি যে কিউ সমানুপাতিক কি এ, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে কিউ বাড়বে, ক্ষেত্রফল কমলে কিউ কমবে, ঠিক আছে? এটা একটা সম্পর্ক। এরপরে আর একটা সম্পর্ক দেখি। সাপোজ এটা একটা বস্তু, এর হচ্ছে ধরেন যে একটাই বস্তু, ধরেন একটা বস্তুর অনেক বড় দুইটা প্রান্ত নিলাম,
তো এই প্রান্তের তাপমাত্রা সাপোজ ধরুন যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এবং এই প্রান্তের কোনোভাবে সাপোজ ধরুন যে এই শেষের প্রান্তের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে যে তাপ যখন যাবে, ঠিক আছে, যখন যাবে এটার ক্ষেত্রে কি হবে বলেন তো? যখন এখানে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তখন তাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড দিকে কিন্তু দ্রুত চলে যাবে, কারণ উচ্চতর স্তর থেকে কি শীতলতম স্তরের দিকে তাপ দ্রুত যাবে। এরপরে তাপ যখন সাপোজ ধরুন যে হচ্ছে 40, এর তাপমাত্রা যখন 40-এ আসলো, তখন আর এই পাশে তাপমাত্রা সাপোজ যে ধরুন 60 হয়ে গেছে, সেক্ষেত্রে তাপটা এখন কি হবে? ধীরে ধীরে হবে না, ধীরে ধীরে এদিকে আসবে। একটা সময় গিয়ে কি হবে? দুই পাশের তাপ কি হবে? সমান হয়ে যাবে, তখন আর কি হবে না, তাপের প্রবাহ হবে না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে এই যে তাপের যে পরিবর্তন, ঠিক আছে, এই পরিবর্তন বা পার্থক্য, এইটা হচ্ছে কি কিউ এর সমানুপাতিক, ঠিক আছে, এটাও কি কিউ এর সমানুপাতিক। আরেকটা হচ্ছে সাপোজ ধরেন যে এখানেও তাপ আছে, সমপরিমাণ তাপ আছে, এই বস্তুর ক্ষেত্রেও সমপরিমাণ তাপ আছে। এখন আমি এই তাপটাকে এই বস্তুতে যাওয়ার জন্য সময় 5 মিনিট দিলাম একটার ক্ষেত্রে, আর একটার ক্ষেত্রে কি দিলাম? 2 মিনিট দিলাম। তো সেই ক্ষেত্রে তাপটা কি হবে? 5 মিনিট ধরে তাপটা যাবে এখানে, তাহলে 5 মিনিটে তাপ গেলে বেশি তাপ যাবে, আর 2 মিনিটে তাপ গেলে কি, এই দুইটাতে কিন্তু সেম তাপ আছে, 2 মিনিটে তাপ গেলে কম তাপ যাবে। তার মানে আমরা কি বুঝতেছি? যে সময় বাড়লে তাপ বাড়বে, সময় কমাইলে তাপ কি হবে? কমবে। তার মানে কিউ সমানুপাতিক টি আমরা লিখতে পারি। আরেকটা হচ্ছে ধরেন যে সময় ফিক্সড, এটাও 2 মিনিট, এটা হচ্ছে কি 2 মিনিট, কিন্তু এই তাপ যে যাবে, এই তাপের একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যাওয়ার সময়ের এটা হচ্ছে কি 2 মিনিটে যাবে, কিন্তু হচ্ছে দূরত্বটা হচ্ছে একটা কম একটা বেশি। তো যেটার কম দূরত্ব সেটাতে তাপটা কি হবে? তাড়াতাড়ি যাবে, সমপরিমাণ তাপ আছে। আর যেটার বেশি দূরত্ব সেটা কি হবে? দেরিতে যাবে। তার মানে তাপটা কি হচ্ছে? এর দূরত্বের ব্যস্ত অনুপাতিক হচ্ছে। যে কারণে আমরা বলতে পারি যে কিউ সমানুপাতিক 1/x, এক্সটাকে আমরা বলতেছি কি দূরত্ব, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা হচ্ছে সম্পর্ক করি, তাহলে আমরা কি করতে পারবো? সম্পর্কটা দেখেন, যে সম্পর্কটা আমরা লিখতে পারবো তাহলে এইভাবে, যে এই যে কিউ দিলাম, এরপর সমানুপাতিক চিহ্ন দিলাম, সমানুপাতিক চিহ্ন দিয়ে এ, এরপর হচ্ছে এই যে θ1 - θ2, এরপর হচ্ছে কি টি, আর সাথে কি ব্যস্ত অনুপাতিক 1/x। তার মানে আমরা লিখতে পারি যে এই যে এ, এরপর হচ্ছে কি আমরা লিখতে পারবো এটা না, হ্যাঁ, এরপর হচ্ছে Q1 - Q2, এরপর হচ্ছে কি টি ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। তাহলে আমরা কি এটা লিখতে পারি। তো এখন এই যে এই সমানুপাতিক চিহ্নটা, এটাকে যদি আমরা উঠাই দিই, তাহলে একটা ইকুয়াল হবে, এবং ওই যে আমরা একটু আগে কি দেখলাম, গুণাঙ্ক দেখলাম, তাপ পরিবহন গুণাঙ্ক। তো এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে আমরা একটা কি নিব? কে নিব। সেক্ষেত্রে কিউ ইকুয়াল আমরা লিখতে পারি তাহলে কে এ θ1 - θ2 ইন্টু টি এক্স। এখন এটা তো আমাদের জেনারেল একটা ফরম্যাট। তো যখন আমরা দুইটা হচ্ছে কি দুইটা ফলকের জন্য চিন্তা করছিলাম, হ্যাঁ, দুইটা ফলকের জন্য যখন চিন্তা করছিলাম, তখন কি, যে Q1 এর জন্য এখানে K1 এ তো ফিক্সড, এরপর হচ্ছে আমরা যে ইয়াটা আমাদের হচ্ছে পুরুত্ব যেটা ছিল x1, ঠিক আছে, বাদ বাকি কি প্রথমটার জন্য θ1 থেকে থিটা, দ্বিতীয়টার জন্য থিটা থেকে θ2, ঠিক আছে। এইভাবে সমীকরণটা আর কি ওখানে আসছে। সমীকরণটা আপনাদেরকে মুখস্থই রাখতে হবে, এটা শুধু just দেখাইলাম যে সমীকরণটা এইভাবে আসে। ওইটা কিন্তু হচ্ছে এক্সট্রা পড়া, ওইটা আপনাদের নোট করার প্রয়োজন নেই কোনো। শুধু সমীকরণটা কি আমরা এইভাবে লিখতে পারবো, ঠিক আছে, সমীকরণটা এটা লিখতে পারবো। ওকে, এখন স্থিতি অবস্থায় সবগুলা তাপ যখন সমান হবে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে কিউ ইকুয়াল Q1 ইকুয়াল হচ্ছে Q2, ঠিক আছে। এটা আমরা যখন কি তাপ সবগুলাতে সমান, তখন এই কথাটা কিন্তু আমরা লিখে দিছি যে স্থিতি অবস্থার ক্ষেত্রে এটা আমরা লিখবো। তো এখন এই যে Q1 ইকুয়াল আমরা যে মানটা পাইলাম, সে মানটা এখানে লিখছি, Q2 এর ক্ষেত্রে যে মানটা আমরা লিখছি, সে মানটা এখানে আমরা লিখছি, হ্যাঁ। এটা কে এ হবে, K2 তারপর এ, এখানে পরবর্তীতে লিখে দেওয়া হয়েছে যে কারণে কম উঠছে একটু, আপনারা দেখে নিন, ডিভাইডেড বাই x2, ঠিক আছে। মানগুলো শুধু জাস্ট এখানে আমরা বসাইছি। এখন দেখেন আমরা আবার হচ্ছে এই যে ফলকটা কি হয়েছে বলেন তো, এরকম যে ফলকটা ছিল, এই কিউ ইকুয়াল আমরা লিখতে পারবো যে Q1 + Q2, তাই না? এই দুইটার কি যোগের সমান তো পুরাটা মিলে। এই জন্য আমরা এখন পরের লাইনে লিখতে পারবো
যে এইটা যোগ এইটা, ঠিক আছে, এইটা যোগ কি এইটা। এই জন্য এখানে লেখা হয়েছে যে এ, এরপর হচ্ছে এই যে θ1 - θ2 প্লাস এ θ - θ2। আর এই যে টিটা আছে না, এই টিটা যদি আমরা এখানে কমন নিয়েও পার করে দেই তাহলে এটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে একবার আমরা এটা পার করে দিচ্ছি, টিটা এই পাশে নিয়েছি। আর এখানে যে এই যে k1 ছিল, এখানে k2 ছিল, তো এগুলাকে আমরা ভেঙে নিচে লিখছি, ঠিক আছে। এখানে কি ভেঙে নিচে লিখছি, এটাকে যদি আমরা হচ্ছে লসাগু করে আবার যদি হচ্ছে উল্টাই দেই, সেক্ষেত্রে আবার কি কে গুলা কিন্তু উপরেই চলে যাবে, ঠিক আছে। তো উপর থেকে কে গুলাকে সরানোর জন্য আমরা এটাকে ভাগ করে দিছি, এটা করা যায়। তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এখান থেকে যদি আমরা এ কমন নেই, সেক্ষেত্রে কি থাকবে, θ1 - θ প্লাস θ - θ2। এখান থেকে এই থিটা কি কাটা যাবে, কারণ প্লাস মাইনাসে কাটা, এখানে θ1 - θ2 থাকবে। তাহলে এ থাকলো θ1 - θ2 আর ডিভাইডেড বাই নিচে যা আছে তাই, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে দুইটা ফলকের জন্য আলাদা আলাদা ভাবে এটার একটা সমীকরণ দাঁড় করাইলাম। এখন যদি আমরা বলি যে দুইটি সংযুক্ত ফলককে একটি ফলক বিবেচনা করা হয়, যদি দুইটা ফলক, সংযুক্ত ফলক যেটা ছিল ওই দুইটা সংযুক্ত ফলককে যদি আমরা একটা ফলক বিবেচনা করি, সেক্ষেত্রে এর পুরুত্বটা কি হবে। কি আমরা হচ্ছে বি ফলকের জন্য পুরুত্ব x1 ধরছিলাম এবং সি ফলকের জন্য পুরুত্ব কি ধরছিলাম, x2 ধরছিলাম। যখন আমরা দুইটা ফলক মিলে একটা কল্পনা করতেছি, সেক্ষেত্রে পুরুত্বটা কি হবে, x1 প্লাস x2, তাই না। এবং দুইটি পৃষ্ঠের তাপমাত্রা, প্রথম পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে কি θ1 এবং দ্বিতীয় পৃষ্ঠের তাপমাত্রা কি θ2। এবং তাপ পরিবহন গুণাঙ্ক প্রথমটার জন্য আমরা হচ্ছে k1 ধরছিলাম, দ্বিতীয়টার জন্য k2 ধরছিলাম। যেহেতু আমরা এখন দুইটা মিলে একসাথে করতেছি, সেহেতু আমরা আমরা কি ধরবো, এবার তাপ পরিবহন গুণাঙ্কটা কে ধরছি, ঠিক আছে। তো এগুলা থিওরিক্যাল পড়া, এই জন্য থিওরিক্যাল পড়াগুলো তো মুখস্থই রাখতে হয়, ঠিক আছে। কিভাবে ইকুয়েশন গুলা হচ্ছে শুধু সেগুলোর জন্য আমরা একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই এটা পুরোটা কিন্তু আপনাদেরকে মুখস্থই রাখতে হবে, যে ইকুয়েশন গুলা প্রমাণ করতে গেলে কিভাবে কি ধরতে হচ্ছে। হ্যাঁ, থিওরিক্যাল পড়াগুলো মোটামুটি হচ্ছে কি এই ধরে নেই, আমরা জানি এই টাইপেরই হয়। তো কে হলে ক্ষেত্রফল, আবার কি ক্ষেত্রফল যদি এ হয় এবং সময় যদি টি হয়, ঠিক আছে, ক্ষেত্রফল এ হলে টি সময়ে তাপের পরিবহনের হার কিউ ডিভাইডেড বাই টি হবে। তো কোনো কিছু হার বের করতে হলে সময় দ্বারা ভাগ দিতে হয়। তো এই যে তাপ পরিবহনের হার কিউ ডিভাইডেড বাই এটা টি, ঠিক আছে, এটা হবে। এখন আমরা তো একটু আগে দেখলাম যে থিটা ইকুয়াল, আচ্ছা সরি, কিউ হবে, কিউ ইকুয়াল আমরা লিখতে পারবো কি, আমরা এই যে একটু আগে Q1 ইকুয়াল লিখছিলাম না, এরপর হচ্ছে আমরা জেনারেল যে ফরম্যাটটা বের করছিলাম ওই ফরম্যাট বা হচ্ছে Q1 এর ফরম্যাট আর এই ফরম্যাট কিন্তু একই, ঠিক আছে। এটার সাথে টি ছিল, এই টিটাকে আমরা এই পাশে পার করে দিছি। আর এখানে আছে কি ছিল, k1 ছিল, আর বাকি সবকিছু ঠিক আছে। আর নিচে কি ছিল, x1 ছিল, কিন্তু এটার পুরুত্বটা কি দুইটা মিলে একটা ধরছি না, যে কারণে এখানে আমরা কি লিখছি, যে x1 প্লাস x2, ঠিক আছে। আর এটা কি θ1 মাইনাস θ2। আর ক্ষেত্রফল কি এ, আর তাপ পরিবহন গুণাঙ্ক হচ্ছে কি কে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমরা এখান থেকে যেটা করতে পারি, এই কেটা যেটা আছে এই কেটাকে তো আমরা হচ্ছে এখান থেকে উঠাইতে গেলে এটাকে আমরা যদি নিচে পার করে দেই, তাহলে এই যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই কে লেখা যায়। এটাকে যদি আবার কি উল্টাই দেই, তাহলে গুণ হয়ে উপরের সাথে গুণ হয়ে যাবে, মানে এই অংশটা আর এই উপরের লাইনটা কিন্তু একই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। শুধু এই কেটা কি নিচের লাইনে আসে, নিচে ভাগ করে দিছি, ঠিক আছে, ভাগ করে দিলে উপর আর কে থাকবে না। তো এখন দেখেন এখানে এই যে এ ইন্টু θ1 মাইনাস θ2, এই অংশটা আর এই অংশটা একই দেখা যাচ্ছে। এখানেও কি কিউ ডিভাইডেড বাই টি, এখানেও কি কিউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা বলতে পারি যে উপরের অংশটা আর উপরের অংশটা যেহেতু একই, এর নিচের অংশটা এবং এর নিচের অংশটাও কি হবে, তাহলে একই হবে। এখানে আলাদা আলাদা করে লিখছিলাম যে কারণে আছে k1 এবং k2 আসছিল, আর এখানে কি একসাথে ধরছি যে কারণে আমরা দুইটা মিলে একটা কে ধরছি, ঠিক আছে। এইটা আর এটা কিন্তু একই জিনিস। সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারবো যে এখন এই যে এই পাশের এই যে এই অংশটা আর কি, মানে আমরা লিখবো যে এখন এইটা ইকুয়াল হচ্ছে এই অংশটা, ঠিক আছে। তো আমরা লিখলাম যে এখন x1 প্লাস x2 ডিভাইডেড বাই কে, এটা ইকুয়াল এই যে x1 ডিভাইডেড বাই k1 প্লাস x2 ডিভাইডেড বাই k2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা এই যে কেটাকে যদি সেপারেট করতে চাই, তাহলে 1 ডিভাইডেড বাই কে ইন্টু দিয়ে এই অংশটা লিখতে পারি, তাই না।
আর এই অংশটাকে গুণ অবস্থায় আছে, আমরা যদি এই পাশে পার করে দেই তাহলে এটার পুরাটার সাথে ভাগ হয়ে যাবে, যে কারণে আমরা x1 প্লাস x2টাকে পার করে দিয়ে ভাগ করে দিচ্ছি আর কি, x1 প্লাস x2। আর এখানে তখন কি থাকবে, 1 প্লাস, সরি 1 ডিভাইডেড বাই কে। ঠিক আছে, আশা করি এই লাইন থেকে এই লাইনটা বুঝতে পারছেন আপনারা। এখন দেখেন, আমরা যদি কে এর মান বের করতে চাই, মানে তাপ পরিবহন গুণাঙ্ক, ঠিক আছে, কে এর মান যদি বের করতে চাই, সেক্ষেত্রে মানটা কি হবে, এখানে কি আছে, 1 ডিভাইডেড বাই কে আছে, তো কে এর মান বের করতে গেলে কেটাকে যদি আমরা হচ্ছে উল্টাই দেই, অর্থাৎ কে ডিভাইডেড বাই 1 করি, তার মানে এই কে কে 1 দ্বারা ভাগ করলে কেই হয়, তাই না? তো এটাকে উল্টাই দিলে কি হবে, তাহলে এই নিচের অংশটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। তাহলে উপরে গেলে কি হবে, উল্টাই দিছি, তাহলে এখানে কে হয়েছে আর এখানে x+2, আর উপরের অংশটা নিচে আসছে, তাহলে x1 ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস x2 ডিভাইডেড বাই কে টু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে এখানে কি করলাম, কে এর মান পাইলাম, এখানে কিন্তু দেখেন থিটার মান নাই, আছে থিটার মান নাই। তো আমরা সর্বশেষ এখন শুধু থিটার মানটা বের করবো। তো থিটার মান বের করার জন্য আমরা তো ওই যে প্রথমে যখন ইকুয়েশন করছিলাম তখন হচ্ছে Q1 ইকুয়াল এই মানটা পাইছিলাম, আর এই মানটা পাইছিলাম কি Q2 ইকুয়াল। তো আমরা স্থিতি অবস্থার ক্ষেত্রে আবার লিখতেছি যে সংযুক্ত অক্ষের তাপমাত্রা, ঠিক আছে, এই দুটো অক্ষের তাপমাত্রা, সংযুক্ত অক্ষের তাপমাত্রা থিটা নির্ণয়ের জন্য আমরা এটা ইকুয়াল এটা দেব। ঠিক আছে, এই দুইটা দেব, কারণ এই দুইটা কি তখন তাপমাত্রা কিন্তু সমান থাকে। এখন এরকম যদি হয়, এই কে ওয়ানটাকে যদি আমরা উপর থেকে উঠাই দিতে চাই, তাহলে এটা নিচে ভাগ করে দিতে হবে, তাই না? এটাকে যদি আমরা হচ্ছে উল্টাই দিয়ে গুণ করে দেই, তাহলে সেক্ষেত্রে আবার কি এই লাইন আর এই লাইন সমান থাকে। একইভাবে এই কে 2টাকেও আমরা নিচে ভাগ করে দিব। আর এখানকার এ কি কাটে যাবে, এখানকার টি কাটে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি থাকবে, এখানে এখানে থাকবে θ1 মাইনাস থিটা, আর এখানে থাকবে থিটা মাইনাস θ2, আর নিচে x/কে1, এখানে কি x2/কে2 এ পর্যন্ত থাকবে। এখন আমরা এগুলাকে যদি সেপারেট করে দেই, ঠিক আছে, তাহলে এই যে θ1, এই θ1 এটার সাথেও ভাগ আছে, মাইনাস থিটা এটার সাথেও ভাগ আছে, তো এটাকে আমরা আলাদা করে সেপারেট করে দিচ্ছি। θ1/x1 স্ল্যাশ বা /কে1, এরপর আছে এই যেখানে মাইনাস চিহ্ন ছিল, যে কারণে এখানে কি মাইনাস আসছে, θ/x1 কি কে1। ঠিক আছে, এটাকে শুধু জাস্ট আলাদা করে দিচ্ছি, এটাকে যদি রসাগু করে দেয় তাহলে কি আবার আগের মতোই হয়ে যাবে, তাই না? তো আশা করি এগুলো বুঝতে পারেন। এই ক্ষেত্রে এটাও একই কাজ করব, ঠিক আছে, একই কাজ করে এরকম হবে। এখন আমরা হচ্ছে θ1 আর θ2কে এক পাশে নিব, আর থিটা গুলাকে শুধু আরেক পাশে নিব। তো এটাই, এখানে θ1টা আছে থাক, এখানকার আমরা এটাকে এই পাশে নিয়ে যাই, তো এখানে মাইনাস একটা ছিল, এই পাশে আসলে কি হবে, প্লাস হবে। তাহলে θ2/x2/কে2 ইকুয়াল, আমরা এখানে তো এই যে θ/x2/কে2 আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন কাজ শেষ, এখন বাকিটা শুধু ক্যালকুলেশন। হ্যাঁ, তো আমরা কি করলাম, এই পর্যন্ত করলাম, তাই না? তো এই পর্যন্ত যা আছে তাই থাক, এই লাইনটা আমি একটু এক্সট্রা করে নিছি, মানে এই থিটা ইনটু দিয়ে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, যে কে2, সরি, এটা মূলত এরকমই হবে আর কি, একটু এটা লিখতে ভুল হয়েছে আমাদের। এটাকে যদি আমরা করি, হ্যাঁ হ্যাঁ, এটাকে যদি যখন আমরা গুণ অবস্থায় দিব, গুণ করব, সেক্ষেত্রে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তাই না? তাহলে থিটা গুণন কি এক্স, না না, এখানে ভুলই হয়েছে, এখানে আমাদের এরকম হবে না, আমাদের এটা উল্টাই যাবে। এটা যদি এরকমই থাকে, আচ্ছা এই লাইনটা আপাতত বাদ দেন, ঠিক আছে, এটা পরে দেখতেছি। এটা ক্রস, ও ঠিক আছে, তো এটা আমরা যখন থিটাকে গুণ অবস্থায় রাখবো, ঠিক আছে, তখন এটাকে যদি θ/x2/কে2, কে টু, তো এটাকে যদি আমরা গুণ করে দেই, তাহলে θ/x2 গুণন নিচেরটা উপরে যায় না, কে2 হইতো, তাহলে থিটা এই, তার মানে এটা আলটিমেটলি আমরা এইভাবে লিখতে পারি যে θ/কে2/x2, তাই না? বা থিটা গুণন কে2/x2 আমরা লিখতে পারবো।
তো সেই কাজটা এখানে করা হয়েছে, থিটাটাকে বের করে নেওয়া হয়েছে, এটাকে উল্টাই দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে উল্টাই দিলে k2/x2 প্লাস এখানেও থিটা গুণন k1/x1। আশা করি বুঝতে পারছেন। এখন এই দুইটা থেকে থিটাটাকে আমরা কমন নেব। থিটাটাকে কমন নিলে এখানে কি থাকবে, k2/x2 প্লাস k1/x1। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কি করব, এই থিটার মানটাই তো নির্ণয় করব, তাই না? থিটার মানটা নির্ণয় করব, তাহলে থিটাটাকে একপাশে রাখি, থিটাটাকে যদি একপাশে রাখি তাহলে এটাকে পার করে দিতে হবে। তো এটাকে যদি পার করে দেই তাহলে এটা গুণ অবস্থায় আছে, এর পুরাটার সাথে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই না? তো থিটাটাকে আমরা এখানে রাখে দিলাম, থিটাটাকে রাখে দিলাম, ইকুয়াল কি হবে, তাহলে এই অংশটা উপরে থাকবে, ভাগ এই অংশটা হবে। তাহলে এই অংশটাকে আমরা উপরে রেখে দিচ্ছি, দেখেন, ঠিক আছে। দিয়ে ভাগ চিহ্ন দিয়ে আমরা কি করছি, এই যে k2/x2 প্লাস k1/x1 করছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, আবার এখান থেকে আমরা এই যে x1 প্লাস x2, এই এই দুইটা রাশি যে আছে, এই দুইটাকে আমরা সরল করে দিই আবার, ঠিক আছে। তাহলে লসাগু করলে কি হয়, x1 x2 হয়। তো x1 x2 এগুলো আপনারা এখন নিজেই করতে পারবেন। x1 x2 হইলে তো যদি লসাগু করি, তাহলে এই যে x1 কাটে যাবে, x2 এর সাথে উপরে একটা গুণ হবে। তাহলে এই যে θ1 k1 এরপর কি x2 প্লাস প্লাস, তাহলে θ2 k2 এখানে কি আছে, x2 আছে, আর লসাগু করতেছি, তাহলে x2 কাটে যাবে, x1টা এটার সাথে গুণ হবে, এই জন্য এখানে কি হয়েছে, x1 হয়েছে। একটু বড় করে নেই, ঠিক আছে। এখানে কোনো কাজ করা হয়নি, খালি এই জায়গাটাকে পরের লাইনে আমরা লসাগু করে দিছি। লসাগু করে দিলে তো এই অংশটা হয়। এখন এই x1 এই x1 কাটা যাবে, আর এই এই x2টা এটার সাথে গুণ হয়ে যাবে, এই জন্য θ1 k1 x2। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এটা x2 কাটা যাবে, x1 তাহলে এটার সাথে গুণ হবে। এগুলো তো আপনারা জানেন লসাগু, ঠিক আছে, সিম্পল লসাগু। নিচেরটার ক্ষেত্রে আমরা ওই একই কাজ করছি। এখান থেকে দেখেন, আমরা যদি x2 এবং x1 যদি লসাগু করি তাহলে x1 x2 হয়। তাহলে x2 জি কাটে গেলে k2 এর সাথে x1 থাকবে। আর পরের তার ক্ষেত্রে এখানে x1 কাটে গেলে কি থাকবে, k1 এর সাথে x2 থাকবে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এই যে x1 x2 এখানকার x1 x2 কি করতে পারি, কাটে দিতে পারি। সেক্ষেত্রে কি থাকবে, থিটা ইকুয়াল এই উপরের অংশ ভাগ এই অংশটা থাকবে, এটাই মূলত থিটার মান, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের প্রমাণ করতে হবে, এই পর্যন্ত লিখে দিলেই হবে। তো আশা করি আপনারা এটা পারবেন। পরের লাইনে এই পর্যন্ত লিখে দেওয়া হয়েছে আর কি, ওইটাই, যে এটি হলো সংযুক্ত তলের তাপমাত্রার সমীকরণ, ঠিক আছে। তো এই পর্যন্ত আপনারা লিখবেন, এই পর্যন্ত লিখবেন। আশা করি বুঝতে পারছেন, এটা দুই একবার প্র্যাকটিস করলেই বাকিটা কিন্তু ক্যালকুলেশন, শুধু জাস্ট ক্যালকুলেশনে আসলে কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু এই যে বাংলাগুলা লেখা শেষ করে যখন আপনারা এই ক্যালকুলেশনের দিকে আসবেন, তখন কিন্তু মনে যদি থাকে তাহলে এই 2 মিনিটে কিন্তু এটা লিখে শেষ করে দিতে পারবেন, ঠিক আছে। খুব কঠিন বিষয় না। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করি, নেক্সট